আজকে একটু ইমেল দিয়েই শুরু করি। ইমেল পড়ি, যারা বিভিন্ন সময় আমাদেরকে ইমেল পাঠানো অধীর আগ্রহ নিয়ে থাকেন, যাতে কষ্ট করে ঘটনাটা লিখলাম, নিশ্চয়ই ইমেলটা পড়া হবে। আচ্ছা, এই ইমেলটা পেয়েছি অস্ট্রেলিয়া থেকে। আচ্ছা, তিনি লিখেছেন যে একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি, হয়তো আচ্ছা তার নাম হচ্ছে, নামটা এখনো পাইনি আমি, আচ্ছা নামটা পড়ছি আস্তে আস্তে। এক্সপিরিয়েন্স শেয়ার করি, হয়তো আপনাদের ভালো লাগতে পারে। এই আজ মেলবোর্নের একটা ঘটনা শেয়ার করি। ঘটনাটা আমার একটা ফ্রেন্ডের কাছ থেকে শোনা, এবং ঘটনাটা অস্ট্রেলিয়া আর কি, মেলবোর্নে। এবং তিনি বলছেন যে লাইফের এক্সপিরিয়েন্স, এটা 2003 সালের সেপ্টেম্বরের কথা। ওই সময় আমাদের এইখানে স্প্রিং থাকে, আমরা তখন সবাই স্টুডেন্ট। তো আমার ফ্রেন্ডটা উইকেন্ডে ট্যাক্সি চালাতো। ওকে, সো অনেকে এটা এটা করেন, এবং তিনিও তার মধ্যে একজন যিনি ট্যাক্সি চালাতেন। তো ও এক কাস্টমার নেয় সিটি থেকে, রাত তখন 2টা বাজে। কাস্টমার বলে যে সে একটা জায়গায় যাবেন, এবং সেই জায়গাটির নাম বলার সঙ্গে সঙ্গে তিনি বলে ওকে, অ্যাড্রেসটা দিয়েছে, এবং সেটা হচ্ছে রিমোট একটা এরিয়া। যে অ্যাড্রেসটা দিয়েছে সেই অ্যাড্রেসটা একটা রিমোট একটা এরিয়া, শহর থেকে বেশ একটু দূরে, বুঝতেই পারছেন। তো ওরা প্রায় ওই জায়গায় পৌঁছে গেছে, আর 10 কিলোমিটার বাকি আছে। 10 কিলোমিটার এমন কোন দূরত্ব নয় দেশের বাইরে, আপনারা জানেন। এমন সময় একটা ছোট ব্রিজ পার হতে হবে। ঠিক এই সময় গাড়ির সামনে হঠাৎ করে যে ঘটনাটা ঘটে, এটা হচ্ছে একদমই দুজন প্রস্তুত ছিলেন না, গাড়ি তবে চলছিল। ব্রিজে ওঠা মাত্র দেখা গেল যে একটা মেয়ে লাফ দিয়ে গাড়ির সামনে এসে পড়ল। মেয়েটা ওয়েডিং গাউন পরা ছিল, এবং যে কিনা গাড়িকে মানে একদম গাড়িকে সজোরে ধাক্কা দিয়েছে, এরকম একটা অবস্থা হলো। লাইক ওয়েন ইউ হিট সামথিং, তখন যদি এরকম কারে যদি হিট করে, তাহলে যেটা হয় সেটা তো একদম বোঝা যায়, শব্দ হয়, একটা ঝাঁকুনি লাগে, তাই না? এবং এজন্য ও গাড়িটার সাথে সাথে স্টপ করে দেয়, যেহেতু সামনে এসে পড়ে। এবং এরকম একটা ঘটনা ঘটলে নিশ্চয়ই যে কেউ যেটা করবে, প্রথমে পাটা গিয়ার থেকে উঠে গিয়ে এক্সেলেটর থেকে থেকে আসলে যেটা হবে সেটা হচ্ছে যে এক্সেলেটর থেকে উঠে গিয়ে প্রথমে ব্রেকে পাটা পড়বে, তাই না? সো সেটাই হয়েছিল আর কি। এবং বাট ও প্যাসেঞ্জার বলে যে ডোন্ট স্টপ ইউর কার, জাস্ট গো অ্যাহেড। এবং ইটস নাথিং বারবার করে এটাই বলছিল যে আইল টেল ইউ লেটার যে কি হয়েছে আসলে। বাট প্যাসেঞ্জারের কথা না শুনে গাড়ি যেটা সে করে সেটা হচ্ছে গাড়ি দাঁড় করায়, এবং নেমে ওই ব্রিজের ওপর এবং চারপাশে সে দেখায় যে কি দেখে, খুঁজে বের করার চেষ্টা করে যে কি তাকে হিট করলো, গাড়ির সামনে কি পড়েছিল। বাট ও কিছু দেখতে পায় না, আর গাড়ির কোনো ড্যামেজও হয় নাই। এবং ওর সেফটির জন্য প্যাসেঞ্জারও সাথে সাথে নামে, কিন্তু কিছু দেখতে পায় না। ওরা দুই আবার স্টার্ট করে, অ্যান্ড প্যাসেঞ্জারকে নামায়। দেন প্যাসেঞ্জার ওকে স্টোরিটা জানিয়ে দেয়, যে সে বলে যে এখানে প্রায় এরকম হয়, এবং এখান দিয়ে যারা যায় তারা তারা মাঝে মাঝে এই ঘটনাটা ফেস করে, এবং যারা জানে তারা কেউ কখনো গাড়িটা এখানে থামায় না। সে অ্যাডভাইস দেয় যে তুমিও কখনো এখানে এরকম কোনো ঘটনা ঘটলে জাস্ট গাড়িটা থামাবো না, গাড়িটা টেনে চলে যাবা। এবং যে ঘটনাটা হয় সেটা হচ্ছে যে ওই যে মেয়েটাকে সাধারণত সবাই দেখে ওই এলাকায়, সেটা যেটা হয়েছিল যে বিয়ের দিনে মেয়েটা অ্যাক্সিডেন্টে মারা যায়, এবং তারপর থেকে খুব উদ্ভট টাইপের ঘটনা ঘটে সেখানে। আমাকে ইমেলটি করেছিলেন আখতারুজ্জামান, এবং তার নিকনেম ও রাসেল, লাইক মি। ওকে, সো তিনি থাকেন এখন অস্ট্রেলিয়াতে, এবং অস্ট্রেলিয়া থেকে ইমেলটি আমাদেরকে করেন। ফোন নাম্বার সবকিছু তিনি দিয়ে দিয়েছেন, এবং তিনি বলেছেন যদি কোনো ভ্যারিফিকেশনের দরকার হয় তাহলে আমরা যেন তাকে কল করি, বা বেটার আরো যেটা যে তাকে যেন ইমেল করে কোয়েশ্চেন করি। তো আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে এসএমএস এর মাধ্যমে, এই ঘটনা যে শুনলেন এসএমএস এর মাধ্যমে আপনারা জানতে পারেন সেটা। তবে আমি আপনাদেরকে এই ঘটনার মতো একটা ঘটনা বলবো যেটা আমার সাথে ঘটেছিল। শুধু আমার সাথে না, আমার মানে সেদিন গাড়িতে আমরা ঢাকার বাইরে গিয়েছিলাম, পুবাইলে গিয়েছিলাম একটা কাজে। এবং পুবাইল থেকে ফেরার সময় গাড়িতে আমরা অনেকজন, প্রায় 4-5 জন হবে। এই ঘটনা আমি একদম ভূত এফএম যখন শুরু করি তখন একবার বলেছি, অনেকে হয়তো মিস করেছেন, তার আমি বলছি। সেটা হচ্ছে যে এরকম হয় যে আশুলিয়া দিয়ে আমরা যেহেতু ঢাকাতে তাড়াতাড়ি ফিরতে হবে, এবং সবারই কাজ আছে, রাত হয়ে যাচ্ছিল। সো আমরা চেষ্টা করেছিলাম যে আশুলিয়া দিয়ে ফিরবো, ঢাকার উত্তরা দিয়ে না ফিরে একদম মানে এদিক দিয়ে ঢুকে আমরা বাদ দিয়ে চলে আসবো। তো এরকম চিন্তা করা হলো, এবং আমরা সরাসরি গাড়িটা নিয়ে আসছিলাম। এবং আশুলিয়ার কোনো এক জায়গায় আমরা, মনে হয় এটা ঠিক কোন জায়গাটা আমি মনে করতে পারছি না, তো দুপাশে এরকম পানির মতো ছিল বা ফাঁকা জায়গা ছিল, এরকম একটা জায়গা ছিল।
বেশ আগে। এবং হঠাৎ করে যেটা হলো যে আমরা সবাই গল্প করছি, সবাই খুব ভালোই আছি গাড়ির মধ্যে এবং গাড়ির সমস্ত কাঁচ লাগানো, ভেতরে এসি চলছে। হঠাৎ করেই বিকট একটা আওয়াজ এবং গাড়িটা হালকা একটু ঝাঁকুনি খেলো এবং মনে হলো যে জাস্ট একটা ইটও বোধহয় অত বড় হবে না, তার চাইতে বড় কিছু দিয়ে খুব জোরে, খুবই জোরে গাড়িটাকে আঘাত করলো। এবং লিটারালি যেটা হলো যে আমার পাশের যে ডোরটা ছিল সেই ডোরে মনে হলো যে এসে গাড়িটা মানে বাড়ি খেলো, গাড়িটায় ওই ওই ইটটা বাড়ি খেলো, ইটের টুকরাটা, এবং খুব জোরে শব্দ হলো এবং বুঝতে পারলাম জাস্ট আওয়াজটা থেকে এবং গাড়ির কাঁপুনি থেকে বুঝতে পারলাম যে কত জোরে মারা হয়েছে। আমি সঙ্গে সঙ্গে মানে ডানে বায়ে তাকালাম গাড়িতে, গাড়ির গ্লাস দিয়ে, এবং কিচ্ছু দেখতে পেলাম না, জাস্ট কিছু দেখতে পেলাম না, দেখার কথাও না। এমন না যে মানে চাইলেই আমি দেখতে পারবো, কারণ ঘুটঘুটে অন্ধকার, একদম ঘুটঘুটে অন্ধকার। তো আমার যে ড্রাইভার ছিলেন আমাদের সঙ্গে, তিনি বলতেছিলেন যে বারবার করে যে হ্যাঁ এটা কিছু না, এটা এরকম হয় এখানে, আসলে মনে হয় যে এরকম করে ভয়টা দেখিয়ে গাড়ি থামায়, তারপরে গাড়ি থেকে সব জিনিসপত্র নিয়ে চলে যায়, এটা মনে হয় কোনো ডাকাত টাকাত এরকম কিছু একটা হবে। সুতরাং তিনি গাড়ির স্পিড মানে ভয়াবহভাবে বাড়িয়ে দেন, ভয়াবহভাবে বাড়িয়ে দেন, এবং তিনি বলেন যে আমার সাথে এর আগেও এরকম বেশ কিছু হয়েছে। আমরা মাজার রোড দিয়ে ঢুকি এবং মিরপুরের কোনো একটা জায়গায় এসে আমরা গাড়িটা, ওই মাজার রোডের কোনো একটা জায়গায় এসে আমরা গাড়িটা থামাই এবং থামিয়ে তারপরে চেক করি ফার্স্ট, মানে এক টানে এসছে ওই পর্যন্ত, এবং নেমে দেখলাম যে তাড়াতাড়ি নামলাম যে জোরে বাড়িটা খেয়েছে। এবং ড্রাইভার বলছিল দেখেন দোষটা কিন্তু মানে এটা যদি আপনারা দেখলেন বলে তাই, কিন্তু যদি না হতো, আপনারা না থাকতেন, দোষ তো আমারই হতো, কারণ এই যে এত বড় একটা ইটের টুকরা দিয়ে মেরেছে। তারপরে বাইরে আমরা সবাই মিলে নামলাম এবং নেমে চেক করলাম যেখানে লেগেছিল সেখানে, এবং আশেপাশে কোথাও এক ফোঁটা কোনো আঘাতের চিহ্ন বা কোনো কিছু নাই। আপনারা জানেন, কেউ ট্রাই করবেন না, বাট আপনারা জানেন যে একটা বড় ইট দিয়ে যদি গাড়ির দরজায় আপনি মারেন তাহলে কি অবস্থা হবে। একটা অবশ্যই অবশ্যই সেই জায়গাটায় অনেকটা মানে ভসকে যাবে, ভচে যাবে, যেটাকে বলে ট্যাপ খেয়ে যায় আর কি। সেই সেই ট্যাপ খাওয়ার কোনো চিহ্ন ছিল না, এবং একদমই পুরোপুরি গাড়িটা যেরকম ছিল সেই অবস্থাতে গাড়ির কোন রকমের কোনো ক্ষতি হয়নি। কথা হচ্ছে যে তাহলে সেই ঢিলটা ছুঁড়েছিল কে, আর সেই ঢিলটা এই পর্যন্ত আসলো কিভাবে, বা তাতে কিছু হলো না কেন, আই ডোন্ট নো। এই সব প্রশ্নের উত্তর আমার কাছে জানা নেই, যদি আপনাদের থাকে তাহলে অবশ্যই জানাবেন। বেশি কথা বলে ফেলেছি আমি, কিন্তু আমাদের সঙ্গে আরো অনেক গেস্ট রয়েছেন, তাদেরও কথা শুনবো। এবং গতদিন আপনারা নিশ্চয়ই মনে আছে, আমি একটা ইমেল পড়েছিলাম, সেই ইমেলে আমি বলেছিলাম যে নেক্সট উইকে যদি সম্ভব হয় তাহলে তাকে আমরা একদম ধরে নিয়ে আসবো স্টুডিওতে। তো সেটা সম্ভব হয়েছে, এবং অলৌকিকভাবেই তিনি আমাদের সাথে আজকে যোগ দিয়েছেন। যদিও গত সপ্তাহে তিনি জয়েন করতে পারেননি, কিন্তু এই সপ্তাহে তিনি একেবারেই মিস করেননি। আমরা তার কাছেই পরিচয়টা ভালোভাবে জানবো। আপনার পরিচয়টা একটু বলবেন প্লিজ। হাই, আমার নাম এলিজাবেথ মারান্ডি, বাট লিজ বলে আমাকে সবাই চিনে। ওকে, আমি খিলগাঁওতে থাকি। আচ্ছা। এমনিতে তো এখানে বেশ ব্যস্ত সময় যাচ্ছে, কিন্তু আপনার পারিবারিক একটা পরিচয় আছে, সেটা আমরা গতবার দিয়েছিলাম, এবং জি। অনেক অনেক ইন্টারেস্টিং ঘটনা আছে, সেগুলো আমরা শুনতে চাই আপনার কাছ থেকে একটার পর একটা। সো সেই ঘটনাগুলো একটু বলবেন না, মানে আগে আপনার পরিচয়টা দেন একদম, আপনার দেশের বাড়ি আচ্ছা, কোথায়? হ্যাঁ। হ্যাঁ। আমার দেশের বাড়ি দিনাজপুরে, এবং ওকে। আমার অ্যাকচুয়ালি আমরা এখন ওখানে থাকি, বাট বেসিক্যালি আমার বাবা গাইবান্ধা ডিস্ট্রিক্ট থেকে। হুম হুম। এবং যেহেতু আমি গত ইমেলে যে কাহিনীটা দিয়েছিলাম, এটা আসলে আমাদের একটা জাতিগত ব্যাপার, যে আমি আসলে সাঁওতাল সম্প্রদায়ের একজন মেয়ে। তো সেইভাবে আমাদের নিজেদের কমিউনিটির ভিতরে, আমাদের সংস্কৃতির ভিতরে কিছু কিছু ব্যাপার আছে যেগুলো হয়তো বা অনেকে জানেন না। হুম তো হুম। আমি ভূত এফএম যেহেতু শুনি, সেজন্য আমার মনে হয়েছে যে এই ধরনের কিছু ঘটনা আমি হয়তো শেয়ার করতে পারি। বিশেষভাবে কিছু কিছু ব্যাপার ছিল, যেমন রহনপুরের একটা কাহিনী ছিল, যে কাহিনীটাতে ছোট ছোট কিছু বামুন টাইপের লোকের কথা হুম হুম বলা হুম হয়েছিল। হুম হুম হুম। তো যে কারণে আমার মনে হয়েছে যে আসলে এটা আমি জানি এই ব্যাপারটা, কারণ আচ্ছা, এটা দিনাজপুরে কি ভালো পাওয়া যায় সেটাকে বলেন। লিচু, দিনাজপুরের লিচু। লিচু খুব মিষ্টি। হ্যাঁ। রাইট। আচ্ছা, তাহলে আমরা 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 যেহেতু বিখ্যাত সব মানে দিনাজপুর নানা কারণেই বিখ্যাত, রাইট। সুতরাং বিখ্যাত বিখ্যাত গল্প শুনতে চাই আমরা। তো আচ্ছা। আমি কিন্তু মানে সত্যি কথা বলতে কি, যে আমি প্রথমে যখন রহনপুরের ঘটনাটা আপনি বলছিলেন না, জি। ওটা আমি প্রথমে যখন শুনেছিলাম আমার কাছে খুব আজব লেগেছিল যে এমনও হয় নাকি, এটা কিভাবে সম্ভব। কিন্তু যখন আপনি বলছেন, শুধু আপনি না, আরো অনেকেই আমাকে ইমেল করলেন এবং ইমেল করে এই ঘটনাগুলো বললেন। তো
এই ব্যাপারটা কি বলেন তো? এই যে সবাই যে বামুন দেখেন, হ্যাঁ, হ্যাঁ, এটা কি ব্যাপার আমি একটু বলবেন? আমার ইমেলে আমি নামটা উল্লেখ করেছিলাম। আমরা এইগুলোকে বলি গুড্রবঙ্গা। অ্যাকচুয়ালি বঙ্গা শব্দটার অর্থ হচ্ছে যে দেবতা। এটা আচ্ছা। অ্যাকচুয়ালি নেগেটিভ সেন্সেও বলেন বা ভালো দেবতা, তাও আমরা বঙ্গা বলি। ইটস লাইক আ কমন ওয়ার্ড। হুম, হুম, তো গুড্রবঙ্গার ক্ষেত্রে অ্যাকচুয়ালি অপদেবতা যদি বাংলা করতে চাই, হুম, বিকজ ওই ভদ্রলোক যিনি রাস্তায় দেখেছিলেন হুম, ছেলে হুম, হুম, মেয়েদের হুম, হুম, বাচ্চার মতো দেখতে। আমি পরবর্তীতে আমার মা এবং অন্যান্য ফ্যামিলি মেম্বার্স যারা ওল্ড, তাদের রাইট। কাছ থেকে আমি ব্যাপারগুলো আরো ক্লিয়ার করে নিয়েছিলাম ওকে। আপনি ফোন করার পর হুম, হুম, হুম। অ্যাকচুয়ালি। তো সেখান থেকে আমি জানতে পারলাম যে অ্যাকচুয়ালি যখন কেউ ইনভাইট করে আচ্ছা। তাদেরকে তার ফ্যামিলিতে, তখন হয় কি যে দুইটা ওয়েতে হয়। একটা হতে অনেকটা তারা মানে নিজে নিজে কোনো গৃহস্থের ঘরে চলে আসে। আচ্ছা। হ্যাঁ, এটাও হয় মানে এটাও হয়, একে চলে এটাও আসে? হয়। তারা নিজেরা নিজেরা চলে আসে জাস্ট ফর শেল্টার টাইপের এবং কিছু। এটাতে কোনো রিচুয়াল টিচুয়াল কোনো কিছুর দরকার এটাতে নাই? রিচুয়াল কোনো কিছু দরকার নেই। আর আরেকটা হয় যেটা হলে অনেক সময় রাস্তাঘাটে যখন দেখা যায় হুম, এরকম বাচ্চা টাইপের কিছু খেলতেছে, তখন কেউ যদি মানে ইন্টারেস্টেড হয়, তখন হুম। তারা বলে যে বাচ্চাটা তো খুব সুন্দর, আমি আচ্ছা, বাসায় নিয়ে গেলে কি যাবে আমার সাথে, এভাবে মানে একটু ইনভাইট করতে হয়। তখন আচ্ছা, হয় কি সে ওই পিঠে পিঠে তার চলে যায়। এবং যখন চলে যায় তো আমি যতটুকু জানি যে তারা ঘরেই থাকে। মানে আচ্ছা। এরকম না যে তারা মানে বাইরে কোনো লোক গেস্ট বা কেউ গেলে সহজে দেখতে পায় না। হুম, হুম, এবং যেহেতু এগুলো অপদেবতা সাধারণত রাতের বেলা এটা অ্যাক্টিভ হয় বেশি। তো দেখা গেছে এরকমও কাহিনী হয় যে মানে আমাদের মধ্যে একটা রিচুয়াল আছে হুম, হুম, যেটা হয়তো বা আমি আগে জানতাম না, কিন্তু দেখছি কিন্তু বুঝতাম না কেন হুম, হুম, কাহিনীটা হুম, হয়। হুম, হুম। সেটা হলো যে আমরা যখন এক বাসা থেকে আর অন্য গ্রামে মনে করেন যে বেড়াতে গেলাম, হুম, হুম। তখন দেখা যায় যে আমরা সাথে করে এক বোতল সরিষার তেল নিয়ে যাই। এটা মানে একটা রিচুয়াল, আচ্ছা, বিকজ আচ্ছা। ঘুমানোর আগে যারা এটা জানে, হুম, হুম। মানে তারা করে কি ওই গায়ে হাতে পায়ে একটু সরিষার তেল লাগায় নেয়। এটার অর্থ হলো যে ওই বুঙ্গারা আবার এই গন্ধটা সহ্য করতে পারে না। আচ্ছা, সো আচ্ছা, এটা কিন্তু শুধুমাত্র আপনি যেটা বলছেন যে আপনাদের ধর্ম বলেন বা সম্প্রদায় যেটা বলেন, এটা কিন্তু শুধু তাই না। আমি আজকেও এরকম হবে, শুনবো আমরা যে এই যে জিন টিন যেগুলো আমরা বলি না, জিনের কথা বলি আমরা, জি জি জিনটার জি জি। সময় অনেকে অনেকে বলেন যেরকম নাকে সরিষার দিয়ে দেয়। তো সরিষার তেল মনে হয় এই ধরনের, মানে আমি ঠিক জানি না, মানে যারা অলৌকিক কিছু জি তাদের জি। সাথে মনে হয় সরিষার তেলের একটা দাকুর্মা সম্পর্ক আছে। হ্যাঁ, সরিষার ভূত হ্যাঁ, একটা কথা আছে, সরিষার সেটাই, সাথে একটা সেটাই, একটা রিলেশন একটা নিশ্চয়ই রিলেশন হয়তো আছে। বা আছে। হ্যাঁ। তো এই সরিষার তেলটা মাখা হয়। তো মানে এটা আমার নানির একটা কাহিনী, হুম, যেটা হুম, খুবই মানে খুবই এটার মতো মানে একটা নতুন এই 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 টাইপের। তো এখানে উনি মানে বিয়ের দাওয়াত দিতে গেছিলেন। ওকে। আমাদের মধ্যে আবার বিয়ের দাওয়াত কার্ডে দেওয়া যায় হুম, না, হুম, হুম। নোবডি উইল কাম, তো নিজেকেই যেতে হয়। সো ওইভাবে গেছিলেন, মানে সাথে একজন আরেক মহিলা ছিল আর একটা ওর একটা ছোট বাচ্চা ছিল। তো মানে ওটা বাড়ির লোকের যে গৃহস্থের, তার তো হুম, হুম, শিশু সন্তান হলে তো তারা তাকে খাবেই। বাট অন্য কোনো মেহমান আসলে তাদের হুম, সাথে হুম। যদি কোনো বেবি থাকে, সেটাকেও তারা মানে একটা খাওয়ার চেষ্টা করে আর কি। এই তো অপদেবতারা। অপদেবতারা তো ওরা এরকম ফ্লোরিং করা হয়েছে, হুম, হুম, মাটির ঘর। তো ফ্লোরিং করার পরে দেখা গেছে যে মানে অনেক রাতে ওনারা সবাই ঘুমাচ্ছেন। তো গ্রামের লোকের ঘুমতে একটু পাতলা হয় আর হুম, কি। হুম, তো ওরা শুনেন যে মানে ওই যে বাড়ির মালকিন, হুম, 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 তার কাছে একই ফ্লোরে আর কি। হুম, হুম, তো ওকে আসে এক মানে বাচ্চার ভয়েসে আর কি বলতেছে যে মানে আমাদের ভাষায় বলতেছে আর হুম, কি হুম, হুম। যে খিরেং জমা, আচ্ছা, ক্ষীরা ক্ষীরা মানে ক্ষীরা। আচ্ছা, 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 হ্যাঁ, তো তার মানে বলতেছে মা মা ক্ষীরা খাবো। আচ্ছা। এটার অর্থ হলো মানে ক্ষীরাকে তারা সবসময় মিন করে বাচ্চা, মানে যেহেতু ও, সাইজটা হ্যাঁ, হ্যাঁ, বেবিদের একটু হ্যাঁ, হ্যাঁ, ওরকমই। সো তারা ওইরকম করে বলতেছে। তো এই কথা শুনে তো মানে এনারা তো সব বুঝছে যে কাহিনীটা কি। তো ওই ভদ্রমহিলা যিনি আর কি বাড়ির মালকিন ছিল, উনি ধমক দিয়ে আর কি পাঠাই দিছে যে মেহমানেরা এদেরকে তুমি করতেছো কেন, যাও, একদিনের জন্য আসছে, এরকম করে ভাগাই দিছে আর কি। তো এই ঘটনাটা খুবই রিয়াল। এবং এখন আচ্ছা, এই ব্যাপারটা এই যে মানে আপনি যেটা বলছেন, হুম, আমি তার সাথে একটা জিনিস খুব জানতে ইচ্ছা করছে যে যারা গৃহকর্তা থাকেন, জি জি। হ্যাঁ, তারা কি এদেরকে আসলে মানে মেনটেন করতে পারেন? মেনটেন মানে কি যে কমান্ড করতে পারেন বা তাদের কন্ট্রোল করতে পারেন? হ্যাঁ, অবশ্যই পারেন। কারণ এটা হচ্ছে যে কমেন্টটা কি, এরা হচ্ছে যে একা একা তো কিছু করতে পারে না। এরা তো মানে ক্ষুধার্ত হয়ে যায় খাওয়ার জন্য। সো হুম, হুম। এরা ধরেন যেটা প্যারাসিট টাইপের, কারো উপরে নির্ভর না করলে এরা কি আসলে সার্ভাইভ আচ্ছা, করতে পারে না। সো প্রতিদানে তারা ওই যে যেটা আমি বলেছিলাম যে তারা আসলে ওই অন্য গৃহস্থের বাড়ি থেকে, তো কমান্ডের ব্যাপারটা এরকম ভাবে আসে, যদি ওকে বলে যে ওর বাসা থেকে তুমি
আজকে আমাকে চুরি করে এনে দাও। মানে হুম, অনেক হুম, সময় শত্রুতাও থাকতে পারে। হুম, তো তখন করে কি যে ওদের কাছে ছোট ছোট মানে স্বর্ণের ছোট ছোট মানে বাটি টাইপের থাকে। হুম, হুম, ওরা করে কি দুই একটা চাল বা দুই একটা পয়সা যেটাই পায় ওইভাবে চুরি করে বাবা মার কাছে এনে দেয়। হুম, হুম, তাতে হয় কি মানে এটা আমার মাও দেখেছেন এরকম কাহিনী যে হুম, মানে তারা আস্তে আস্তে দেখা যায় যে দরিদ্র হয়ে পড়েন এবং আচ্ছা, হতদরিদ্র হয়ে পড়েন, কিন্তু উল্টা দিকে হুম, হুম, মানে অপরপক্ষ তারা মানে খুবই মানে অনেক সম্পদ কোনো না কোনো ভাবে তারা মানে যেই কাজই করে দেখা যায় যে ভালো হয়। কিন্তু সমস্যাটা নেই যে তাকে কন্টিনিউয়াসলি তাকে লালন খাওয়া করতে দাওয়া হবে, এবং খাওয়া দাওয়ার একটা ব্যাপার করতে হবে। এবং হ্যাঁ, এটা ভয়ঙ্কর, এটা খুবই বেশ বেশ ভয়ঙ্কর এবং এটা সাধারণত দেখা যায় যে এটা এই কারণেই দেখা যায় যে অনেক জায়গায় মানুষ জানে শুনে যায় না, হ্যাঁ, যায় হ্যাঁ, না হ্যাঁ, যায় আচ্ছা না কারণ আচ্ছা, জানে যে তার বাসায় এরকম একটা ব্যাপার আছে। হুম, 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 হ্যাঁ, তো এই খারাপ ব্যবহার করে না হুম, তাদের হুম, সাথে মানে একটা ব্যাপার আছে হুম, আর হুম, কি। মানে আমরা যেমন আমরা নিজেরাই আমার দাদার বাড়িতে যাই না, আমার মা খুব ভয় পান এই হুম। সমস্ত ব্যাপার। আচ্ছা, আমাদেরকে রহনপুর থেকে অলরেডি একজন শুনে মানে একদম SMS পাঠিয়ে দিয়েছেন, তার নাম হচ্ছে কায়সার রহমানি। তিনি বলছেন যে রহনপুর, তিনি বলছেন যে মারানজি বামুনদের ঘটনাটা আমি পাঠিয়েছিলাম। আমার প্রশ্নটা বামুনের মানে সাইজ, আচ্ছা বামুন সাইজ কেন, মানে আর তারা এই ধরনের কেন, এটা কি জানা আছে যে এই সাইজটা বিশেষ করে হয় কেন, এটা কি জানা আছে? অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে মানে এই যে এই দেবতাদের সাইজ কার কি হবে হ্যাঁ, এটা এটা তো তো আসলে এটা এটা হ্যাঁ আসলে মানে এটা কোনোভাবেই ম্যাটার এটা করে আমরা না বলতে আসলে। পারি না। সেটাই হ্যাঁ, জিন কেন সেটাই। লম্বা হবে আমরা তো এটা হুম, বলতে পারবো না, হ্যাঁ ঠিক হ্যাঁ, না? বাট আমরা এই কারণে গুড্র মানে ছোট আর কি, এবং আচ্ছা আচ্ছা মানে আচ্ছা এটা খুব ছোট, আচ্ছা খুবই ছোট। আর দেখা যায় এদেরকে, আচ্ছা এদেরকে দেখা আচ্ছা, যায়। এরকম কখনো হয় যে তারা হয়তো খেপে গিয়ে বা তারা হয়তো মানে নিজেরা কোনো সময় গৃহকর্তাদের বিপক্ষে গেছে বা গৃহকর্তার ক্ষতি করেছে, এরকম এরকম সম্ভাবনা বা এরকম ভয়ের ব্যাপার থাকে নাকি? এরকম ভয়ের ব্যাপার থাকে। এটাও থাকে যে যদি আপনি ঠিকমতো তাদেরকে ধরেন মেনটেন করতেছেন না, হুম, যেমন আমার নিজের দাদার ক্ষেত্রে যেটা হয়েছে যে রাইট, উনি মানে যখন পরপর অনেকগুলো ছেলে মেয়ে মারা গেল, হুম, হুম, ঠিক আছে, অনেক ছেলে মেয়ে মারার পরে আমার বাবা যেটা বললেন যে একবার আমার দাদা এরকম মানা করে উনি মানে হাটে চলে গেছিলেন বা কোনো একটা কাজে। হুম, হুম, তো তারপরে উনি মানে দেখলেন যে উনি অনুমতি ছাড়াই হুম, তার একটা সন্তানকে ওইভাবে ইয়ে করা হয়েছে। তো এটা নিয়ে আর কি বাবা বললেন যে অ্যাকচুয়ালি ক্ষতি বলতে অন্য কোনো ক্ষতি ওরা করে না, হুম, হুম, কিন্তু দেখা যায় যে আপনার একটা আপনার পরিবারের সদস্যদের উপর ক্ষতিটা করে, এটা করে, করে, অবশ্যই করে। ওকে। সো পরিবারের এরকম ক্ষতি হয়, তার মানে এই ঘটনাটা সত্যি। আচ্ছা, একটা জিনিস সেটা হচ্ছে যে এই যে মানে আমরা যে ভূত প্রেত বা মানে অলৌকিক শক্তি যাই বলি না কেন, আমরা এক একজন এক এক কথা বলি। তো অনেকে আছে যে অনেকে মানে আমরা কাউকে বিশ্বাস বা অবিশ্বাস কোনো কিছু করতে বলছি না, মানে আপনার কাছে পার্সোনালি কি মনে হয় এই যে অলৌকিক কোনো জগৎ আছে কি নাই, এটা কি মনে হয়? অলৌকিক জগৎ আছে এটা আমি 100% বিশ্বাস করি, প্লাস আরেকটা বিশ্বাস করি সেটা হচ্ছে যে ব্ল্যাক ম্যাজিক, যেটা ব্ল্যাক ম্যাজিক, আমাদের রাইট, কমিউনিটির ভিতরে আছে। আমি হয়তো আপনাকে ফোনে বলেছিলাম যে ডাইনি বিদ্যা, ডাইনি যেটা বিদ্যা, রাইট, এখন ব্ল্যাক ম্যাজিক আপনার সারা বিশ্বে এটা সবাই জানেন যে এটা আছে। হুম হুম যেমন আমরা দোয়া পড়ি, এটা হুম কি, হুম। এটা করে এটা পাওয়ার পাই, এটা কিভাবে পাই? সেটাই, একটা তো পাওয়ার তো আসে ডেফিনেটলি অবশ্যই। লুসিফার ইজ দেয়ার, ডেভিল ইজ দেয়ার, তাহলে তারও তো নিশ্চয়ই একটা ব্যাপার আছে। তো এই দিক থেকে আমি জানি যে এটা আছে। হুম এবং মানে আমরা সাঁওতালরা বিশেষভাবে হুম, আমরা এটা এটা আমাদের সংস্কৃতির ভিতরেই আছে। আচ্ছা, তো আমরা এটা অস্বীকার করতে পারি না, এবং এটা আমাদের আমরা মানে এক্সপিরিয়েন্স করি ডে টু ডে লাইফে অনেক হুম সময়। হুম হুম সো আমরা যে ধর্মাবলম্বী হই না কেন, হুম যেহেতু এটা আমাদের একটা কালচারের ভিতরে আছে, সো হুম। আমরা এটা বিশ্বাস করি। অলরাইট, আমরা তো এখন মানে সবকিছু যদি আমাদেরকে এখন শুনিয়ে দেন উনি, তাহলে বুঝতেই পারছেন, লিজ যদি আমাদেরকে সবকিছু শুনিয়ে দেন, তাহলে আপনারা হয়তো অনেকে মানে অফ করে ফেলতে পারেন। সুতরাং লিজকে এখনই যেতে দিচ্ছি না, তার আগে আমরা আরেকজনের সাথে পরিচয় হবো, আবার ফিরে আসবো লিজের কাছে, এবং তার আগে আমরা আরেকজন গেস্ট রয়েছেন তার কাছে একটু পরিচিত হব। কি নাম আপনার? হ্যালো লিসনার্স, আমি মিনহাজ। হুম হুম। আপনি কোথা থেকে এসেছেন একটু বলেন, আপনার ঠিকানাটা বলেন। কাফরুলে থাকি আমি। কাফরুলে থাকেন, ওকে। সো আপনার কিছু ঘটনা আছে আমরা জানি, যে ঘটনাটা আপনি একটা ঘটনা বলেছিলেন আমাকে, দুটো ঘটনা বলেছিলেন ইনফ্যাক্ট, কোনটা দিয়ে শুরু করতে চান? আচ্ছা, আমি আমাদের গ্রামেরটা দিয়ে শুরু করি Sure. তাহলে। আমি মানে আমাদের গ্রামটাতে একটা পুকুর আছে, যে পুকুরটা কি মহিলাদের জন্য। এটা বাড়ির পিছনকার দিকে, যেখানে ছেলেরা যেতে পারে না, মহিলারা আর কি গোসল করে, কাপড় চোপড় ধোয় এরকম। তো ওখানে আর আমার একবার, আমি আর আমার একটা চাচা ওখানে গেছি মাছ ধরার জন্য। তো ওখানে লুকায় মাছ ধরতে হয়।
সবাই মাছ ধরতে পারে না, বছরে একদিন মাছ ধরা হয়, গ্রামবাসী ভাগাভাগি করে নেয়। আচ্ছা, তো ওখানে মানে যদি দেখে ফেলে মাছ ধরতে সিঙ্গেল কাউকে সমস্যা আছে, সমস্যা হবে। রাইট। তো আমরা অনেক রাত্রে আজানের আগে, ভোরের আগে গেছি ওখানে মাছ ধরতে। তো আমার যে চাচা উনি কাদার ভিতরে মানে ডুবে মাছ ধরতেছে, হাতে হাতে মাছ ধরতেছে, আর আমি পাশে দাঁড়ায় আছি। তো এই সময় আমার চাচার একটা চাচা, একটু দূর সম্পর্কে, আপন না, তো উনি ওখানে কিছু কবরস্থান আছে, সে কবরের দিকে যাইতেছে। আচ্ছা, যাইতেছে তো আমার চাচা ওনাকে ডাক দিচ্ছে, ওনার নাম হচ্ছে ইউসুফ। ইউসুফ কাকা বলে ডাক দিচ্ছে। ডাক দিয়ে ওঠার পরে সাডেনলি ওনার মনে পড়ছে যে ইউসুফ কাকা তো মারা গেছে অনেকদিন আগে, কিন্তু উনি ব্যাপারটা বুঝতেই পারেনি, কারণ সামনে একদম চোখের সাথে দেখা, ওনারা খেয়ালই নেই ব্যাপারটা। তো ডাক দেওয়ার পর কিছুক্ষণ পরে ডাক দিছে, কিন্তু ওখান থেকে কোনো রিপ্লাই নাই, হাঁটতেছে। এরপরে হঠাৎ করে আজান দিছে, পরে ব্যাপারটা মিলাই গেছে। আর তার আগেই কাকার মনে পড়ছে আমার যে কিন্তু মারা গেছে 2 বছর আগেই আরো। তো ব্যাপারটা জানার পরে উনি পানির ভিতরে মানে নিজের শরীর পুরো ডুবে ফেলাইছে, যাতে কোনো সমস্যা না করতে পারে, কিন্তু সমস্যা হয় নাই কোনো। আপনি বলেন। এরপরে আমাকে নিয়ে তাড়াতাড়ি করে গ্রামে মানে বাসায় চলে আসছে, আমাদের বাড়িতে নিয়ে চলে আসছে, জানে আমি তো গেছি ওখান থেকে যেন আমার কোনো সমস্যা না হয়, এই কারণে উনি আর কি আমাকে নিয়ে তাড়াতাড়ি চলে আসছে। ওকে, সুতরাং যে মানুষটিকে দেখেছিল সেই মানুষটি আসলে কোনো অস্তিত্ব তখন ছিল না, উনি অনেক আগে মারা গেছেন, এবং দেখার কিছুক্ষণ পরে তার সেটা মনে হয়ে যাচ্ছে ওনাকে কেন দেখলাম, উনি তো মারা গেছেন। ছোট্ট করে আরো একটা ইমেল পড়ে ফেললে মনে হয় ভালো হয়, তো একটা ইমেল পড়ে ফেলি। আচ্ছা, আমাকে লিখেছেন তিনি লিখেছেন যে আচ্ছা, আমি অনেকবার প্যারানরমাল অ্যাক্টিভিটি এক্সপেরিয়েন্স করেছি, বাট ততটা ভয় লাগেনি যতটা ভূত এফএম শোনার পর লেগেছে। ওকে, এবং তিনি লিখেছেন আমি একজন মেরিন ইঞ্জিনিয়ার। ওকে, এবং তিনি বলছেন যে আমার প্রফেশনের জন্যই আমাকে শিপে থাকতে হয়। আমি আমার ভাই দ্বারা রেকর্ডেড আগের পর্বগুলো আছে, কিছু পর্ব তিনি শুনেছেন সেটা বলছেন, এবং তিনি বলছেন তার ভীষণ ভয় লেগেছে। তো ঘটনা ঘটে 2006 সালের মে মাসে। আমরা তখন ইন্ডিয়ান ওশানে একেবারে মাঝে ছিলাম। সো আমি তখন ইঞ্জিন ক্যাডেট হিসেবে জয়েন করি শিপের শিপের কন্ডিশন থাকার পরও ওই দিন অনেক গরম লাগছিল। আচ্ছা, এয়ার কন্ডিশনার ছিল শিপের মধ্যে, তারপর অনেক গরম লাগছিল, তাই সে রাতে পোর্ট হলে ডোর খুলে জানালা খুলে লাইট অন করে ঘুমিয়ে থাকি। রুমের দরজাটাও ওপেন করে রাখি যেন বাতাস জানালা দিয়ে ঢুকে দরজা দিয়ে বের হয়। ঘুম হঠাৎ ভেঙে যায়, চোখ খুলে দেখি রুমে লাইট অফ, অ্যান্ড কে যেন আমার গলা খুব জোরে চেপে ধরে আছে। আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না। বাইরে চাঁদের আলো ছিল, খুব বাতাসও আসছিল রুমে। আমি সব দেখছি, বাট হাত পা কিছুই নাড়াতে পারছি না। হঠাৎ করে মনে পড়ল যে আয়াতুল কুরসি সূরাটা পড়া যেতে পারে, এবং অনেক কষ্টে মুখে যেই উচ্চারণ করা শুরু করেছি, সাথে সাথে সব ঠিক হয়ে গেল, গলা সরে গেল, গলা থেকে হাতটা মনে হয় কেউ যেন সরিয়ে ফেললো, এবং দেখা গেল যে ছিটকিয়ে আমার গলা ছেড়ে দিয়ে যেন সোফাতে গিয়ে বসে। কিছুটা তিনি দেখতে পান যেটা তার গলার উপরে বা বুকের উপরে এতক্ষণ চেপেছিল, সেটা গিয়ে ছিটকে সোফার উপরে গিয়ে বসে, এবং আমি সাথে সাথে সমস্ত শক্তি ফিরে পাই। লাইট অন করে দেখি রুমে কেউ নেই। তার এতক্ষণ মনে হচ্ছিল যে একটা মানুষ তার বুকের উপরে বসে তার গলা চেপে ধরেছিল, কিন্তু যে মুহূর্তে তিনি মানে আয়াতুল কুরসি সূরাটা পড়া শুরু করলেন, সেই মুহূর্তে দেখলেন যে ছিটকে গিয়ে সেই অলৌকিক কিছুটা সোফায় গিয়ে বসলো, এবং লাইট, আর তিনি আবার শরীরের শক্তি পাওয়া মাত্র যখন লাইট অন করলেন তখন দেখলেন যে ঘরে কোনো কিছুই নেই, বাট দরজাটা ভিতর থেকে লক করা ছিল। সাথে সাথে আমি রুম থেকে বের হয়ে আরেকজনের সাথে রুম শেয়ার করি, ওই রাতে ঘুমিয়ে পড়ি। পরদিন শিপের একজন ক্রু আমাকে বলে যে 1 বছর আগে যখন এই জায়গায় ছিল তখন একজন ইন্ডিয়ান ইঞ্জিন ক্যাডেট একই রুমে এই ঘরে গলায় ফাঁস লাগিয়ে সুইসাইড করেছিল, এবং তারপর থেকে এখানে এরকম প্যারানরমাল অনেক ঘটনা ঘটে। সো আমরা জানি না, মানে হু নোজ যে কোথায় কি ঘটবে আমরা বলতে পারি না। আমরা মাঝে মাঝেই অনেক কিছু এক্সপিরিয়েন্স করি, অনেক কিছু ওভারলুক করি, আমরা আসলে জানি না যে কি ঘটে, এবং আসলে অনেক কিছু আমরা জানতেও চাই না বোধহয়। যদি অনেক কিছু জানি তাহলে হয়তো মানে কি বলবো যে যাই হোক, তিনি যে গল্পের শেষে বলছেন, যাই হোক তার লাশটি 1 উইক শিপের ফ্রিজে ছিল। যখন পোর্ট খালাস করা হয় তখন তার লাশটিও আর কি নামিয়ে ফেলা হয়, এবং সেটার জন্য হয়তো এরকম প্যারানরমাল একটা ঘটনা ঘটেছিল। যাই হোক, সো আমরা আবারও
কথায় ফিরে যাব এবং আমাদের সাথে যারা গেস্ট রয়েছেন তাদের কাছে ফিরে যাব। আমরা একটু আগে একটা ঘটনা শুনছিলাম, আরেকটা ঘটনা শুনবো আপনার কাছে। আপনার নামটা আরেকবার বলবেন, যেহেতু চেহারা দেখা যায় না, বারবার নাম বলতে হয়। মিনহাজ। মিনহাজ। সো মিনহাজ, আপনার সেকেন্ড যে ঘটনাটা আছে সেটা একটু বলে ফেলেন। হ্যাঁ, এই ঘটনাটা ঢাকা দোহার নবাবগঞ্জে। আমি আর আমার বেস্ট ফ্রেন্ড রন, আমরা দুইজনে রনের নানা বাড়িতে গেছিলাম। তো আমরা সবসময়, এটা প্রথম দিককার ঘটনা, আমরা সবসময় আর কি নানা বাড়িতে গেলে বলি যে দাদা বাড়িতে যে এরকম করছি, এই ভূত এক্সপিরিয়েন্স করছি, এই ভূত এক্সপিরিয়েন্স করছি। দাদা বাড়িতে গেলে যে বলি যে নানা বাড়িতে এরকম অবস্থা, এরকম অবস্থা। এই ঘটনার পর মানে আমরা আর কোনোদিন এসব মানে কাউকে বলিই নাই আর। তো প্রথমে আমরা মানে ওখানে যাওয়ার পরে মোবাইলের নেটওয়ার্ক পাও খুব টাফ, ওখানে কোনো কার্ডের দোকান টোকান নাই, বাজার মোটামুটি দূরে, বেশি দূরে না। ওকে। আমরা বাজারে গেছি বিকালের দিকে, আমি রনি। তো আমরা অনেকক্ষণ ঘোরাফেরা করছি, তারপরে কার্ড টার্ড কিনছি, মোবাইলে যা যা লাগে। আমরা বুঝতে পারি নাই যে, আমরা তো ভাবছি যে রাত 8টা আমাদের কাছে কিছুই না, কিন্তু আমরা যখন বাজার থেকে ফিরছি তখন চারিদিকে গ্রাম পুরা, ওখানে ঢাকায় মনে করেন রাত 1টা এরকম অবস্থা হয়ে গেছে। আচ্ছা। তো আসার সময় তো অনেক বলছে আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি চল আমরা যাই। তো আমরা আসতেছি, তার রাস্তা দিয়ে আসলে অনেক দূর, বেশি অনেক বড় একটা মাঠ, ওই পুরো মাঠটা ঘুরে আসতে হবে রাস্তা দিয়ে আসলে। তো আমরা বলছি যে আচ্ছা ঠিক আছে আমরা মাঠের মাঝখান থেকে ক্রস করে যাই শর্টকাট নিয়ে। ঠিক আছে, আমরা নামছি মাঠের মাঝখান থেকে, আমরা যাইছি। রন একটু সামনে, আমি একটু পিছনে। আচ্ছা। তো রন একটু পরে রন থেমে গেছে, আমি ওর পাশে যে থামছি। রন আমাকে বলছে যে শুনলি? আমি বললাম যে হ্যাঁ আমি শুনলাম, কি ব্যাপার? পরে আমরা একটু তাকাইলাম, রন আগে তাকাইছে, বলতেছে যে একটা মহিলা গাছের নিচে বসে কাঁদতেছে। আমি রনকে বললাম যে ব্যাপারটা তো খারাপ অবশ্যই, এখন দৌড় দিস না। আচ্ছা, দৌড় দিতে কেন নিষেধ করলেন? না, আমার কাছে মনে হয়েছে যে যদি খারাপ কিছু হয় হয়তো বা এখন আমাদেরকে টের পায় নাই, মানে আমাদের উপস্থিতিটা সে টের পায় নাই, দৌড় দিলে টের পাওয়া যাবে। আর আমরা বাড়িটা মোটামুটি তখন অনেক দূরে, আমরা পৌঁছানোর আগেই ধরে ফেলবে আমাদেরকে, কারণ যেহেতু অন্যরকম প্যারানর্মাল কিছু হয় আমাদেরকে ধরে ফেলবে। তো এই জন্য তো রন আমাকে বলতেছে যে আচ্ছা ঠিক আছে। আমরা দাঁড়াইছি, নড়াচড়াও করতেছি না, যে কোনোভাবে যেন ওর দৃষ্টিতে না পড়ি। আচ্ছা। সামনে একটা একটু দূরে, বেশি দূরে না, একটা বাড়ির মতো ছিল। রন বলতেছে আচ্ছা ঠিক আছে ওইখানে দৌড় দিয়ে ঢুকে যাই, এরপর আগে ঢুকে যাবো। আমরা দুজন তাড়াতাড়ি করে ঢুকে গেছি। আর আমাদের তো অবস্থা এমনি, ভয় মুখ দেখেই বোঝা যাইতেছে যে আমরা কতটা ভয় পেয়েছি। এটাই প্রথম আমাদের জীবনে। তো ওই মহিলাটা আমাদেরকে দেখেই বুঝতে পারছি যে আমরা এরকম কিছু একটা দেখেই ঘরে ঢুকছি। তো মহিলাটা আমাদের বলতেছে যে কি ব্যাপার, এরকম কিছু দেখছো নাকি? আমি বললাম যে হ্যাঁ। আচ্ছা, প্রথমে সে আপনারা দেখেছেন কিনা এই ঘটনাটা সে জানতে চাচ্ছে। হ্যাঁ, মহিলাটা বুঝতে পারছে যে আমরা এরকম কিছু হয়তো দেখে আসছি। বলতেছে কি ব্যাপার, এরকম কিছু দেখছো নাকি? তো আমরা বললাম যে হ্যাঁ। বলে যে তোমরা এখান থেকে আসছো কেন, তোমরা কি জানো না? এটা তো গ্রামের সবাই জানে। তো আমরা বলছি না খালাম্মা, আমরা তো এই ব্যাপারটা জানি না, আমরা তো ঢাকা থেকে আসছি, আমরা অমুক বাড়িতে থাকি, অমুক বাড়িতে আসছি আমরা। ব্যাপারটা আসলে মানে গ্রামের লোক কম বেশি সবাই জানে, দেখছে যে এরকম একটা মহিলা এরকম গাছের নিচে বসে বসে কাঁদে বা এরকম। তো আমার আর মানে আমার জানতেও ইচ্ছা করে না যেটা কেন এরকম মহিলা এরকম বসে থাকে বা কিছু। রন জিজ্ঞেস করছে যে কি ব্যাপার খালাম্মা, এরকম কেন? তো ও মহিলাটা বলতেছে যে এর যে একটা বাচ্চা আছে ছোট, এর হাজবেন্ড নেই, ছোট বাচ্চা একটা, সে পানিতে পড়ে মারা গেছে। বাচ্চাটা পানিতে পড়ে মারা যাওয়ার পরে তো মহিলা নিজে মানে মহিলাও কষ্টে মারা গেছে আর কি। মারা যাওয়ার পরে ওই যে গাছটার নিচে তোমরা মহিলাটাকে দেখছো বসে থাকতে, ওই গাছের নিচে ওই মহিলার বাচ্চাটাকে কবর দেওয়া হয়েছে। মহিলাটার কবর অন্য জায়গায়, এখানে না, কিন্তু মহিলাটা এখানে প্রায় ওই বাচ্চার কবরের উপরে গাছের নিচে বসে থাকতে দেখা যায়। আচ্ছা, অনেকেই মানে গ্রামের লোকজন দেখতে পারে, এজন্য আর কি ওখান থেকেও আসে না। আর কোনদিন মহিলারা বলছে যে কোনদিন কারো ক্ষতি করছে এরকম কেউ শুনে নাই। হ্যাঁ, আর মহিলারা আমাদেরকে একটা নিজের অপিনিয়ন জানিয়েছে যে আমার মনে হয় যে ক্ষতি কারো করবে না, কারণ ওর বাচ্চাটা কেউ মাইরে ফেলায় নাই, এমনি পানিতে পড়ে মারা গেছে, তো কারো দোষ নেই যে সে মানুষের ক্ষতি করবে। সে নিজেই ওখানে মানে শোকে, সে নিজেই ওখানে মানে ভুলতে পারতেছে না, এই জন্য ওখানে বসে আর কি সে কাঁদে। ওকে,
আমরা আবারও এলিজাবেথ আপনার কাছে চলে যাব। আপনার নিজের এমনিতে আপনি বললেন যে অনেক ঘটনা বললেন, সেই ঘটনাগুলো আরো মানে নিজের ঘটনা বলতে বলতে হয়তো আরো কিছু ঘটনা মনে আসবে, মাথায় আসবে, তখন আপনার নিশ্চয়ই শেয়ার করবেন। তো মানে এমনিতে নিজে কোনোদিন কোনো কিছু এক্সপিরিয়েন্স করেছেন এরকম কোনো কিছু? হ্যাঁ, আমি কয়েকবারই এক্সপিরিয়েন্স করেছি। তার মধ্যে একটা এক্সপিরিয়েন্স আছে যেটা মানে আমি খুব স্পষ্টভাবে মানে এখনো খুব ফিল করি। আর যেহেতু এটা আমি মানে কয়েক বছর আগের ঘটনা, তো আমার খুব পরিষ্কার ভাবে মনে আছে। আচ্ছা। তো সেই সময় আমি ইউনিভার্সিটিতে পড়তাম, আর এটা ইন্ডিয়ার একটা ইউনিভার্সিটি ছিল, আর আমি থাকতাম একটা মেসে। আচ্ছা। এবং আমার এই ম্যাচটা ছিল একটা বড় একটা পাড়ার মানে একদম কর্নারের একটা বাসা। এবং বাসাটা ছিল টোটালি মানে একটা দোতলা বাসা, কিন্তু বাসাটা অনেকটা দেখলে মনে হবে একদম কর্নারে একটু বিরাট এক আম গাছের নিচে ছোট্ট একটা দোতলা। এবং কেউ বাড়িওয়ালা থাকতেন না, মানে অনেকটা নিচতলাটা পুরা ধুলা টোলা একদম পুরা অ্যাবান্ডন্ড আর কি। তো সেই রকম একটা বিল্ডিং এর দোতলায় ছিল। হঠাৎ করে এরকম কোনদিন মাথায় আসেনি, চিন্তা হয়নি যে এরকম কেন? না, অ্যাকচুয়ালি আমি জানতাম যে ওনারা মানে আরো ভিতরে শহরের দিকে, মেইন শহরের দিকে তারা ফ্ল্যাট কিনে ওইদিকে, যেহেতু ছেলের অফিস ছিল ওইদিকে, তো ওই বাসাটা সেই জন্য মেয়েদের কাছে ওনারা মেস দিয়েছিলেন। তো বৃদ্ধ বৃদ্ধা দুইজনেই মাঝে মাঝে আসতেন। তো এবং পাড়ার মানে আমার বাসাটা ছিল আসলে একটু দিনের বেলায় গেলেও মনে হবে যে খুব নির্জন একটা জায়গা, বিরাট এক আম গাছের নিচে, সামনেও কোনো বাড়ি নেই, ছোট একটা মাঠ মতো, তার কোনায় একটা ছোট্ট মন্দির। হ্যাঁ, কিসের মন্দির তা আমি জানি না, একটা মন্দির। তো প্রায় সময় দেখা যেত যে যেহেতু আমি বাংলাদেশের, তো অনেক সময় ছুটি ছাড়া আমি আসতে পারতাম না, বাট আমার যারা মেসে যারা ছিলেন, রুমমেটস এবং অন্যান্যরা যারা ছিলেন, তারা ছুটি হলে চলে যেতেন। আচ্ছা। তো সেই সময় মানে দিওয়ালির কাছাকাছি একটা সময়, ওই সময় তো একটা বড় ধরনের ছুটি থাকে, তো সেই সময় আমি দেশে আসতে পারিনি, আমি ছিলাম একা। ওখানে একা ছিলাম। আমার রুমে একজন মেয়ে ছিল বোম্বের, আরেকজন ছিল মহারাষ্ট্রের একটা জায়গায়। তো তারা চলে গেছে। চলে যাওয়ার পরে আমি সারাদিন মানে ইচ্ছা মতো ঘোরাঘুরি করতাম, কলেজ নাই, কিছু নাই, রাতেও অনেক রাত পর্যন্ত জেগে থাকতাম। তারপর মানে ভয়টাই পেতাম না আর কি। তো ভয়টাই পেতাম না। তো এইভাবে কয়েকদিন থাকার পরে, ওখানে একটা সমস্যা ছিল যে মানে বাথরুম এবং টয়লেটটা ছিল বাইরে ব্যালকনির সাথে। তো যার কারণে খুব একটু সাবধান থাকতে হতো, যে গেলে কেউ নাই, যেহেতু লক করে রুম লক করে যাওয়া লাগতো, একটু ঝামেলা ছিল। তো একদিন রাত্রে আমি মানে বেশ ঘুমিয়ে পড়েছি। তো মানে আমার একটা বদনাম আছে আর কি, যে ঘুমিয়ে গেলে আমার কোনো কিছু হুঁশ থাকে না, খুব গভীর ঘুম। তো এইরকম অবস্থায় হঠাৎ করে আমার মনে হলো যে আমার কানের কাছে কেউ জানি মানে একটা গরম নিঃশ্বাস টাইপের একটা কিছু মানে পাইলাম আমি। তো যেহেতু দিওয়ালির টাইমে তো মোটামুটি ভাবে একটু শীত হালকা থাকে, মানে অতটা গরম থাকে না, জানালা বন্ধই ছিল। তা আমি মানে এরকম বেশ কিছুক্ষণ মনে হলো ফিস ফিস করে কেউ কথা বলছে। তো এটা শোনার পরে মানে আমার হঠাৎ করে ঘুমটা ভেঙে যায়। ঘুমটা ভেঙে যাওয়ার পরে আমি মানে একটু চমকে যাই। আমি চিন্তা করি কি দরজাটা কি বন্ধ করে ঘুমালাম নাকি খোলা ছিল। তো এইটাই প্রথমে আমার মাথায় আসে। তো আমি দেখি, লাইটটা জ্বালায় দেখি যে দরজাটা বন্ধ। তো তারপরে আমি বললাম যে দূর কিছু না বলে আমি আবার শুয়ে পড়ি। শুয়ে পড়ার পরে কিছুক্ষণ পর আবার মনে হয় যে আমার পাশ দিয়ে কেউ হাঁটাহাঁটি করছে। হ্যাঁ, কিছুক্ষণ পর পর আমার কানের কাছে এসে কিছু বলছে, এরকম একটা মানে ফিলিং আমার মধ্যে হচ্ছে। তো তারপরে আমি আবার উঠলাম, লাইট জ্বালালাম, দেখি যে কেউ নেই। তো এইবার আমি লাইট অফ না করেই আবার শুয়ে পড়লাম। তো দেখি কিছুক্ষণ পরে আবার আমার কানের কাছে মনে হয় যেন ফিস 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 করে কি বলছে, সেটা আমি বুঝতে পারছি না, বাট বলছে। তো এটা বলার পরে তো আমার একটু মানে বিরক্তি ভয় দুটোই কাজ করছে। তো আমি পাশের রুমটা চেক করলাম, ভাবলাম কি যে হয়তো ভুল করে আমি দরজা খুলে রাখছি, কেউ হয়তো ওই রুমে ঢুকে লুকিয়ে পরে আমাকে ভয়টাই দেখাচ্ছে। তো যার ফলে আমি পাশের রুমে গেলাম। পাশের রুম তো অন্ধকার ছিল, লাইট জ্বালিয়ে বেডের নিচে টিচে সব দিকে চেক করলাম, না কেউ নেই। শেষে আমি করলাম কি পাশের রুমটা ভিতর দিয়ে বন্ধ করে দিলাম, যে যদিও বা থাকে কোনোভাবে যদি আমি মিস করে থেকে থাকি তাহলে যেন না আসতে পারে। এই মনে করে আমি বন্ধ করে আবার শুয়ে পড়েছি। শুয়ে পড়ার পরে তারপরে লাইট অন, আমার চোখ বন্ধ, আমি ঘুমাইনি, পুরা জেগে আছি। পরে দেখি যে
একদম সেম কাহিনী, আমার কানের কাছে ফুসফুস হেই সেই হাবি জাবি কি সব বলতেছে, আমি কিছুই বুঝতে পারছি না। তারপরে আমার পায়ের কাছে ছিল একটা ওয়ার্ডরোব, দেখি যে ওয়ার্ডরোব নাড়ানাড়ি, ওয়ার্ডরোবের উপরে 2-1টা বোতল টোতল ছিল, পারফিউম টারফিউমের বোতল টোতল, এগুলা টুকটাক করে পড়া শুরু করলো। এবার তো আমি মানে অত্যন্ত একটু ভয়ও পাচ্ছি, প্লাস চিন্তাও করছি যে এটা কি, আমি এতদিন ধরে এখানে আছি, এরকম তো কিছু আমি এক্সপিরিয়েন্স করিনি, হঠাৎ করে আজকে এটা কি হলো। তো আমি উঠে বসলাম, উঠে বসার পর দেখি যে কিছু নাই। তো তারপরে উঠে বসার সাথে সাথেই আমি একটা কান্নার আওয়াজ পাই। একটা মানে মনে হলো যে খুব কেউ মানে গুমরে গুমরে কাঁদছে এরকম। তো আমি ঘড়িতে দেখলাম প্রায় মানে 2:45 মতো বাজে। হ্যাঁ, চারিদিকে নিস্তব্ধ। তো মনে হলো আমার মানে কিছুক্ষণ চিন্তা করলাম যে এরকম ভৌতিক কোনো ব্যাপার যদি হয়ে থাকে তাহলে তো এরকম নিশ্চয়ই কিছু একটা আছে ঘরের ভিতর, কিন্তু কান্নাটা তো মনে হচ্ছে বাইরের কোথাও থেকে আসছে। তো মানে আমি একটু একদম মানে পুরোপুরি দুটো অবস্থা, একটা ঘরের মধ্যে আর একটা রিয়েল কান্না সাথে সাথেই। আমি উঠে বসার সাথে সাথেই এটা আমি এবার পেলাম, মানে বেশ কিছুক্ষণ এই কাহিনীটা হওয়ার পরে আমি এটা পেলাম। তো তারপরে একটু কিউরিয়াস আর কি, আমি সব বিষয়ে মানে ভয় পেলে মানে একটু বেশি কিউরিয়াস হয়ে পড়ি যে কি কারণে হচ্ছে। তো আমি সাথে সাথে শুধু একটা জ্যাকেট নিয়ে আর একটা সেলফোন ছিল, ওটা নিয়ে আমি বের হয়ে গেলাম দরজাটা বন্ধ করে। গিয়ে বাইরে বের হয়ে দেখলাম যে একদম নিস্তব্ধ একটা মানে পাড়া, কোনো মানে ম্যাক্সিমাম মানে সব বাসারই লাইট অফ, মানে খালি স্ট্রিট লাইট 2-1টা জ্বলছে, খুবই নিস্তব্ধ। তার মধ্যেও অনেক দূর থেকে একটা কান্নার আওয়াজ তখনও পাওয়া যাচ্ছে, মানে একটু থেমে থেমে আবার কেঁদে উঠছে, একটু থেমে থেমে কেঁদে উঠছে। এবার আমি সিঁড়ি দিয়ে নামলাম, নেমে আমি আস্তে আস্তে হাঁটা শুরু করলাম। পুরো পাড়াটা ঘুরতে 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 কোথা থেকে আওয়াজ আসছে। তো মানে মানে আমার মনে হচ্ছিল যে এটা একটা পাগলামি হচ্ছে, বাট স্টিল আমি তো ঘরেও থাকতে পারছি না আসলে। তো যেই কারণে আমি হেঁটে 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 গেলাম, দেখি যে একদম অপর প্রান্তের কাছাকাছি অনেক দূরে শুধু একটা বাসায় লাইট জ্বলছে। পরে লাইটটা জ্বলার পরে আমি দেখলাম যে মানে ঘরের বাইরে 2-1জন লোক দাঁড়িয়ে। তারপর আমি ঢুকলাম, ঢুকে বললো যে ওরাও আমাকে দেখে একটু অবাক হয়ে গেল যে এত রাতে মানে অপরিচিত একজন। তো আমি গিয়ে বললাম যে কি হয়েছে এখানে। তো বললো যে এই বাসার যে ইয়ে ছিল, বুড়ি মা ছিল, সে এই তো এখনই মারা গেছে কিছুক্ষণ আগে, তো তার মেয়ে তার লাশ নিয়ে কাঁদছে। তো আমি বলার পরে যদিও তারা অপরিচিত, আমি সাথে সাথে ঢুকলাম, কি মনে করে ঢুকলাম জানি না, গিয়ে দেখি যে ঠিকই সে কাঁদছে। হ্যাঁ, তো মানে কাছে, এবং ওই ভদ্র মহিলাকে আমি মাঝে মাঝে দেখেছি আমার বিল্ডিং এ আসতে, এই কারণে যে যখন আমার বাড়ি এলিয়ে আসতেন উনিও সেই ইমেজ তারা আসতেন। তো আমার একটা ধারণা হলো যে এরা নিশ্চয়ই বান্ধবী ছিল, পরে আমি জানতে পারি বান্ধবী ছিলেন। তো আমার কাছে যে জিনিসটা মনে হয়েছে সেটা হলো যে আমি ভূত এফএমেও কতগুলো কাহিনী শুনেছি, মানে এমনিতেও কিছু কাহিনী শুনেছি যে অনেক সময় শোনা যায় যে বন্ধুরা মারা গেলে আবার অনেকে দেখতে পায়। আমার যেটা মনে হয়েছে সেই মুহূর্তে সেটা হলো যে এই ভদ্রমহিলা যখন মারা গেলেন, মানে আমার মনে হয় তার স্পিরিটটা নিশ্চয়ই তার পরিচিত প্রিয়জন এদের কাছাকাছি বা এরকম কিছু ওই এলাকার ভিতরে কিছুক্ষণ ছিল, যেটা আমরা আমাদের এলাকায় আমরাও বলি যে স্পিরিট মারা গেলে নাকি মানে মিনিমাম 1 উইক তারা মানে ফ্যামিলির আশেপাশে ঘুরঘুর করে। এবং এই জিনিসটা দেখা যায় যে অনেক সময় রাত্রেবেলা দেখবেন যে কুকুর ডাকে, কুকুর ডাকে। এটা মানে যাদের বাসায় মারা যায় তারা যদি একটু নোট করে তাহলে বুঝতে পারবে যে 1 সপ্তাহ ধরে মানে স্পিরিটটা বারবার ঘুরে আসে এটা। তারপরে তো অনেক আমরা প্রেয়ার করি, মিলাদ করি, হিন্দুরা অনেক কিছু করে, তো এই জন্যই করা হয় বেসিক্যালি। তো আমার কাছে সেদিন এই বিষয়টা খুবই স্পষ্ট হয়েছে যে আমার মনে হয় যে এরকম একটা কিছু আমি এক্সপেরিয়েন্স করেছি, যে তার স্পিরিটটা এবং মানে একদম মানে সাথে সাথেই আমি মানে গিয়ে দুইটা জিনিস একসাথে পেয়েছি। সেটাই মানে খুবই অদ্ভুত ব্যাপার। এই বিষয়টা অনেকে বলে যে প্রশ্ন ছিল অনেকের হয়তো বা আগে যে কেন মানে বন্ধুরা ফিরে ফিরে আসে, হয়তো কথা থাকে কিছু, বা হয়তো বা দেখতে ইচ্ছা থাকে, অনেক বলে না মানে মারা যাওয়ার আগে মুখে দেখতে ইচ্ছা করে, একটু মুখে দেখতে ইচ্ছা করে, তো বিষয়টা মনে হয় এটা।
তো পরে আমি চলে আসি রাতে, তারপরে আমি আর কিছু এক্সপিরিয়েন্স করি না। ঘুমাতে পেরেছিলেন? না, আমি ঘুমিয়ে গেছি এবং পরের দিন যখন আমি চলে গেলাম, পরে আমার সে মানে রুমমেট বোম্বে থেকে আসে, তো পরে সে বিকালবেলা আসার পর আমাকে ফোন দেয়। আমি তখন আবার সিটিতে চলে গেছি। সে আবার বলে যে লিজ তুমি কোথায়? আমি বললাম যে আমি তো একটু বাইরে, আমি আজকে মনে হয় আসবো না। বলছেন না না, তোমাকে আসতেই হবে, এই বাড়ি পাড়াতে এক মহিলা মারা গেছে, আমি ভয়ে ঘুমাতে পারছি না, তুমি আসো। তারপরে আমি আসি আর কি, কিন্তু তাকে আর কিছু বলি না। সে হয়তো তারও কি কোনো প্রবলেম হয়েছিল এরকম কোন ধরনের কোনো কিছু? না না না, ওখানে কিছু হয় নাই এবং আমার মনে হয় না ওরকম কিছু ছিল। বাট ওই রাতের ঘটনাটা যেহেতু একদমই অদ্ভুত ব্যাপার না, খুবই অদ্ভুত ব্যাপার। আপনাকে জাগিয়ে যেন মৃত্যু সংবাদটা দেওয়া হলো এরকম একটা ব্যাপার। এরকম, এবং আমার মনে হয় যে শি ডিডন্ট কাম ফর মি, মানে উনি ওখানে আসলে তার বান্ধবীর খোঁজে বা সামথিং, কিন্তু আমাকে একা, যেহেতু আমি ছিলাম পুরা বিল্ডিংটাতে একা ছিলাম, সো তার উপস্থিতিটা আমি মানে খুব টের পেয়েছি। অন্য কেউ থাকলে হয়তো বা জানি না কি হতো। সত্যি ওনার কাছে একটু ঘুরে আসি, ওনার কাছে আমরা ওনার কাছ থেকে একটু ঘুরে আসি। ওনার কাছ থেকে ঘুরে আসার পরে তারপরে আবার আপুর কাছে আসবো। আচ্ছা, আপনি একটা ঘটনা বলেছিলেন আপনাদের পুরান ঢাকা নিয়ে, এবং যে আপনারা যে এলাকায় থাকেন সেই এলাকায় একটা ছাদ থেকে আরেকটা ছাদে যাওয়া যায়। জি ভাই। তো আপনারা ওইখানেই ছাদে একটা ঘটনা এক্সপিরিয়েন্স করেছিলেন, তো আপনি বলতে পারেন মানে আপনার বেশ কিছু আছে, আমরা একটা ঘটনা শুনি আগে। হাই লিসেনার্স, আমি আসিফ, হাজারীবাগ থেকে, পুরান ঢাকা। আমার বাসা একসাথে 4-5টা বাসার সাথে অ্যাটাচড। তো সামনে আমার একটা ফ্রেন্ডের বাসা, আমার বাসা থেকে ওর বাসা প্রায় ছাদ থেকে ছাদে দেখা যায়। তো আমি প্রায় প্রত্যেক রাতেই 3টা-4টা পর্যন্ত ছাদে থাকি। তো একদিন হঠাৎ ছাদে বসে গিটার বাজাচ্ছি আর ওদের বাসার ছাদের দিকে তাকাইছিলাম। তো হঠাৎ দেখতে পেলাম যে ওদের বাসার ছাদ থেকে নিচের দিকে 2টা লোক গ্রিল বেয়ে বেয়ে নামতেছে। তা আমি তখন আমার ফ্রেন্ডটারে ফোন দিলাম, ফোন দিয়ে জিজ্ঞেস করলাম যে কি ব্যাপার, তোদের বাসায় মনে চোর আসছে। তখন ও বের হয়ে চেক টেক করলো, করে দেখলো কেউ নেই। তারপর বাবা আমাকে ঢাকায় নিল, ঢাকায় নিয়ে বলতেছে যে বাবা কি হয়েছে, কি ঘটনা। তখন আমি বললাম যে আঙ্কেল এইরকম এরকম বাসা থেকে উপর থেকে 2টা লোক করে নিচে নামতে দেখলাম। তারপর আবার ব্যাক করে আবার সেই ছাদে বসলাম, বসে আবার সেই ছাদের দিকে তাকায় আছি। আপনি আমার একটা ঘটনা বলার সময় আজকে একটা ঘটনা খুব অদ্ভুত টাইপের বলছিলেন জিনিসটা, সেটা হচ্ছে যে আপনি এই শোতেই শুনেছেন, কিন্তু মানে এটা কিন্তু সুমন ভাই অ্যাডভাইস করেননি। আপনি যেটা বলছিলেন যে সুমন ভাই যেটা করেন যে কোনো ভয় পেলে বা কোনো কিছু দেখলে সেটা ভালোভাবে দেখতে চান বা জিনিসটা খতিয়ে দেখতে চান। তো ভালোভাবে দেখতে চাওয়া, আমি এখানে শুনেছি ফেস করা, রাইট, ফেস করা, এবং আপনিও সেই জন্যই ফেস করতে চেয়েছিলেন, রাইট? ওকে, তারপরে তো আমি যখন দেখলাম যে সেম জিনিসটা আমি আবার দেখলাম যে আবার 2জন নামতেছে, উপর থেকে নিচে নামতেছে। আমি আবার ফ্রেন্ডটাকে ফোন দিলাম যে ঘটনাটা কি। তখন ও বলল যে ও আর কিছু না বলে বলতেছে তুই কিছু করিস না, তুই দেখ ব্যাপারটা কি। আমি একবারে পাশের ছাদে গিয়ে দেখতেছি যে ঘটনাটা কি। যখন পাশের ছাদে গেলাম, গিয়ে দেখে আবার নেই। তখন আমি ভাবছি যে হয়তোবা হ্যালুসিনেশন কিছু আমার হচ্ছে। তা আমি আবার বসে সেম কাজটা করতেছি। দেন ওই ছাদের মধ্যে সিরিয়ালি 5জন ছাদের মধ্যে এন্ট্রি করে। তার মধ্যে 3জন 3 কর্নারে দাঁড়ায় আর 2জন মাঝখানে। কি করতেছিল আমি বুঝতেছিলাম না, জাস্ট দেখতেছিলাম যে 3 কর্নারে 3জন আর মাঝখানে 2জন। তার মধ্যে আরেকজনের এন্ট্রি, সে কিনা অনেক লম্বা, মেবি 7 থেকে 8 ফিট, পরনে তার বিশাল একটা আলখাল্লা, পাঞ্জাবির মতন অনেক বড়, সাদা রঙের। তো সে মনে হচ্ছিল যে শূন্যে ভাসতেছে। তার সঙ্গে সঙ্গে 3 কোণায় যে 3জন ছিল তারাও ভাসতেছিল। আচ্ছা, এটা দেখে আমি ভয় পেয়ে গেলাম। ভয় পেয়ে আমি আমার ফ্রেন্ডটাকে ফোন দিলাম, ফোন দিয়ে জিজ্ঞেস করলাম যে দোস্ত এরকম ঘটনা, এখন তো ছাদে আরো অনেকজন আসছে, তুই কি ছাদে চেক করছিলি যে ঠিক মতন তালা লাগাইছিলি কিনা? তখন ও বললো যে আমি তো নিজে তালা মেরে আসছি, আর এখন নিচ থেকে তো ছাদে কারো উঠা সম্ভব না। আচ্ছা, তো এই কথা শোনার পরে আমি দেখার জন্য পাশের ছাদে গেলাম। পাশের ছাদে গিয়ে ক্লোজলি দেখার জন্য গেলাম। যখন আমি ছাদের মিডল পয়েন্টে চলে আসছি, তখন দেখি কেউ নেই। এবং সঙ্গে সঙ্গে আমার উপর দিয়ে মনে হলো যে
কি একটা যেন চলে গেল, আচ্ছা গরম হাওয়ার মতন। আর মনে হচ্ছিল যেন সুই বিতেছে শরীরের মধ্যে। আর কে যেন আমাকে বুকের মধ্যে প্রচন্ড জোরে একটা লাথি মারে। আর তখনই আমি এই অজ্ঞান হয়ে পড়ে যাই। দেন সকালবেলায় আমি ঘুম থেকে উঠি আমার বিছানায়, বাট আমার যে ইনস্ট্রুমেন্ট গুলো ছিল, গিটার ছিল, তারপর পানির বোতল ছিল, আমার লাইটার ছিল, সব আমি ছাদে পাই। ওকে, ইন্টারেস্টিং। আচ্ছা আপু, আপনার কি আর কোনো ঘটনা আপনার শেয়ার করার মতো আছে কিনা আপনাদের ওইখানে জানা বা শোনা, এরকম কিছু? রহনপুরেই হোক সেটা, বা দিনাজপুরে হোক, বা আপনি ইন্ডিয়ায় ছিলেন অনেকদিন সেখানে হোক, এরকম কোনো ঘটনা কি আছে নাকি? আর ঘটনা বলতে আমি ওই আমাদের কমিউনিটিরই আরেকটা কালচারের কথা বলছিলাম, যেটা ছিল ডাইনি বিদ্যা। সেটা তো এই জিনিসটা আসলে বোঝা যায় না কারো বাইরে থেকে যে ইনি আসলে এই বিশেষভাবে ডাইনি বিদ্যাটা মহিলারা চর্চা করেন, এবং এটা তাদের একটা কমিউনিটি থাকে। তো কমিউনিটির ভিতরে তারা যে কাজটা করেন সেটা হলো যে তারা রাত্রে বেলা তাদের কিছু মিটিং হয় আর কি, তারা মিট করেন রাত্রে। এই সময় আমরা এক ধরনের বিশেষ ধরনের ঝাড়ু ইউজ করি, যেটা ফোল্ড করা হয়, মানে রাউন্ড রাউন্ড রাউন্ড, এবং তারা ওই এটাকে খুলে তারা গায়ের মধ্যে র্যাপ করে নিয়ে তারা এই বৈঠকটা করে আর কি। এটা অনেকেই জানে এবং এটা খুবই কমন একটা ব্যাপার। এটা যে কোনো রেগুলার যে কোনো সাঁওতাল কমিউনিটির যে কোনো লোককে আপনি জিজ্ঞেস করলেই এই বিষয়টা জানতে পারবেন। তো এরা হয় যে মানে এরা মানুষের বেসিক্যালি ভালো করে না কখনোই, সবসময় ক্ষতিই করে। কারণ আপনার উপর কোনো আক্রোশ আছে বা আপনি হয়তো কারোকে কোনো ক্ষতি করতে চান, সেক্ষেত্রে তারা তাদের এই ব্ল্যাক ম্যাজিকের যে এটা করে ফেলে। সেক্ষেত্রে হয় কি যে লোকটা অসুস্থ হয়ে যায়, তারপর মারা যায়। তো এটাকে বলা হয় যে মানে আমরা যেটা বলি সেটা হচ্ছে যে খাওয়া আর কি, মানে ইন্টারনাল কিছু অর্গান তারা আর কি পছন্দ করে খাইতে, যেমন লিভার টিভার এগুলা আর কি অ্যাটাক করে বেশিরভাগ। তো আমি আপনাকে একবার ফোনে বলছিলাম, কিন্তু এটা আমার খুব ফ্যামিলির খুবই একটা মানে ঘটনা, ভিতরের ঘটনা। তারপরেও এটা আমি শেয়ার করবো বিকজ যেটা মানে আমরা এক্সপিরিয়েন্স করছি নিজে। সেটা হলো যে আমার বাবা কথা বলছিলাম আপনাকে, যে উনি এখন নাই, কিন্তু ওনার মানে এটা শেষ দিকের একটা ঘটনা, যতদিন বেঁচে ছিলেন। তো উনি মানে আমি আগেও বলেছি যে আমরা দাদা বাড়িতে যেতাম না, এবং আমার জেঠু উনিও মারা যান এবং আমার বাবা একা ছিলেন। তো বাবা চিন্তা করলেন জেঠু মারা যাবার পরে যে মানে বিষয় আশয়গুলো ভাবে পড়ে আছে, কেউ তো নাই আর দেখার, তো এগুলোকে একটু বিলি বন্দোবস্ত করে তারপর এগুলা ঠিকঠাক করে রাখা উচিত, এটা মনে করে উনি গেলেন দিনাজপুর থেকে গাইবান্ধা গেলেন। তো গাইবান্ধা যাওয়ার পরে এই জিনিসটা কিন্তু তার যে ওখানে শরীক বা অন্যান্যরা ছিলেন, হ্যাঁ, এটা তারা সহজভাবে নেননি। সহজভাবে নেননি, এবং তাদের ভিতরে যে এই ধরনের একটা ব্ল্যাক ম্যাজিকের টেন্ডেন্সি আছে এটা আমরা জানতাম, বাট এটা যে এরকম ভয়ঙ্কর কিছু হয়ে যাবে এটা আর আমরা কেউ ভাবিনি। এবং ওইখানে কাজকর্ম সেরে আসার পরে বাবা ফিরে আসার পর থেকে অসুস্থ হয়ে পড়েন। মানে অসুস্থতাটা এমন যে মানে উনি মানে খুব তাড়াতাড়ি ওনার মানে শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। তো সেক্ষেত্রে ডাক্তারের চিকিৎসা তো চলছিল, কিন্তু যেহেতু আমরা জানি যে এরকম একটা ব্যাপার আছে, তো আমি দেখেছি যে বাবা যেদিন মারা যান সেদিন পর্যন্ত আমাদের বাসায় একজন কবিরাজ ছিলেন, মানে কনসাল্টিং এর জন্য, প্লাস অন্যান্য জানি না বিভিন্ন ধরনের কর্মকাণ্ড চলছিল, মানে ওনারা জানতেন যে বিষয়টা এরকম হচ্ছে। কিন্তু বাবা মারা যাবার পরে যেটা আমরা জানতে পারি, মানে পরে মা আমাদেরকে বলেন, মাও আমাদের কাছে বলেন না এই বিষয়টা, সেটা হচ্ছে যে বাবা ছিলেন ডায়াবেটিসের রোগী, যার কারণে তাকে মাঝে মাঝে রাত্রে উঠতে হতো। তো গ্রাম ছিল, সো মানে টয়লেটটা ছিল বাইরে, তো উনি প্রায় মাঝে মাঝে উঠতেন। তো একদিন মানে উনি ওইভাবে মানে রাত প্রায় 2টা-2:30টার দিকে, গ্রাম তো মানে এটা তো গভীর রাত, তো উনি ওই সময় মানে হাঁপাতে হাঁপাতে দৌড়াতে দৌড়াতে পাশের মানে গ্রামে, মানে একটা পাড়ার মতোই, ওখানে আমার আবার মামার শ্বশুর বাড়ি, তাদের বাসায় গিয়ে মেইন দরজায় খুব মানে ধাক্কাধাক্কি। তো সেই সময় আমার উনি আর কি মামার যে শ্বশুর মশাই উনি উঠে আসে, জিজ্ঞেস করেন, মানে দরজা খুলে দেখে যে আমার বাবা এরকম হাঁপাইতেছে। তখন জিজ্ঞেস করে যে কি হয়েছে, তখন বলে যে ঘরে ঢুকানোর পরে বলে যে আমি এরকম উঠছিলাম, তো দেখি যে উঠানের উপরে এরকম বসছে
সভাবস্থায় ডাইনিদের, হ্যাঁ, এবং তারা সবাই মিলে একযোগে আমাকে তাড়া করছে এবং তাদের তাড়া খেয়ে আমি এখানে চলে আসছি। তো তারপরে তো সে আর ভয়ে যাইতে পারে না বাবা, সে ওনাকে নিয়ে আসে রাতে। নিয়ে আসার পরে তো মানে এই জিনিসটা উনি যে দেখে ফেলছে, প্লাস একটা আক্রোশও ছিল হয়তো বা, তারপর থেকে তারা মানে বলে দিছিল যে 3 মাস উনি বাঁচবেন, তারপর আর বাঁচবেন না, এবং এক্স্যাক্টলি আফটার 3 মান্থস উনি মারা গেছিলেন। এবং পরে আমি দেখছি যে উনি যেদিন মারা গেছেন সেদিন পর্যন্ত উনি ওই কবিরাজের সাথে, এবং সে ওই আমাদের সাঁওতাল কমিউনিটির একজন কবিরাজ যিনি সবসময় বাবাকে এই ব্যাপারে মানে অনেক ইয়ে করছিলেন, প্লাস ডাক্তারের চিকিৎসাও চলছিল। তো আমি এটা যে মানে এটা এখানে দেখছি, প্লাস এই কারণে মানে আমি বিষয়টা আপনি যেটা জিজ্ঞেস করছিলেন বিশ্বাস করি কিনা, এটা আসলে খুবই রিয়াল, মানে এটা আমরা সবসময় এক্সপিরিয়েন্স করি। যেমন হুট করে কোথাও গেলে কিছু কিছু ব্যাপার যেটা মেনটেন করতে হয় সেটা করি। মানে কোথাও গেলে হুট করে খাওয়ার আগে কারো বাসায় আমরা আগে বলে নিই যে আমি কিন্তু জানি যে হোয়াট ইজ হ্যাপেনিং, মানে এটা একটা ডিক্লারেশন যে আমি জানি, তুমি যত ইয়ে করো আমি জানি। কিছু কিছু ব্যাপার আছে নিয়ম কানুন যেটা মেনটেন করতে হয় যখন আমরা কারো বাসায় যাই। তো এটা একটা ঘটনা, মানে সত্যি ঘটনা। এটা তো একদম আপনাদের ফ্যামিলিরই ঘটনা, ফ্যামিলিরই ঘটনা। এবং এরকম ঘটনা নিশ্চয়ই অনেক আপনারা শুনেছেন যে আপনাদের কমিউনিটিতে এটা মানে অহরহ হচ্ছে, মানে খুব ফ্রিকোয়েন্টলি হচ্ছে। এই যে মানে ডাইনিদের সব হয়, ডাইনিরা খেপে যায় বা যেটা বলে নাকি ক্ষতি করে, কখন ক্ষতি করে বা কেন ক্ষতি করে, মানে এটা কি কেউ ক্ষতি করায় তাদেরকে দিয়ে, নাকি তারা নিজেরাও অনেক সময় ক্ষতি করে বসে? তারা নিজেরাই ক্ষতি করে বসে, কারণ তারা কারো ভালো সহ্য করতে পারে না। মানে একটা এক্সাম্পল দিই, যেটা আমার মার বাড়ি, মা নিজের চোখে দেখেছেন, যেটা তাদের বাড়ির পাশে এক মানে মহিলা ছিলেন যিনি এই ডাইনি বিদ্যার চর্চা করতেন। এটা জানে সবাই, জেনেও মানে ইটস লাইক ওপেন সিক্রেট, কেউ কিছু এটা নিয়ে ঘাটায় না। তো উনি পাশের বাড়িতে এক মহিলা আর মেয়ে তারা মাছ ধরতে গেছে। তো মাছ আর আসার পরে সেই বুড়ি রাস্তায় তাকে পায়ে জিজ্ঞেস করছে, কিরে মাছ কয়টা পেলি? তো ওই ছোট মেয়েটা বলছে যে দূর মাছ পাই নাই। তারপরে 2-1টা মাছ পাইছিল, কিন্তু সঠিকভাবে উত্তর দেয়নি, তার সাথে মানে একটু মিসবিহেভ করছে। তারপরে সেই মহিলা বলছে খাবি খাবি, বেশি করে খাবি, বুঝবি। এটা বলার পরে সে বাসায় গেছে। রাত্রেবেলা তার বমি পায়খানা হাবি জাবি হয়ে সে রক্ত বমি টমি করে ওই রাতেই মারা গেছে। মানে এই টাইপের তারা আর কি, মানে প্রচন্ড রকমের খারাপ মানে রিঅ্যাক্টিভ, মানে সেটাই অ্যাভয়েড করাই ভালো আর কি। সেটাই। সুতরাং মানে ঝামেলায় বেশি না যাওয়াই ভালো।